গল্পের শুরুতেই আমরা ইভা নামের একটা মেয়েকে দেখি। সে ভয়ে কোথাও তাকিয়ে আছে। দেখা যায় সেখানে একটা ভয়ঙ্কর পারমাণবিক বিস্ফোরণে পুরো নিউ ইয়র্ক শহরটা ধ্বংস হয়ে গেছে। তখনই স্যাম নামের একটা ছেলে তার হাত ধরে দৌড়ানো শুরু করে। সেখানে অন্য সব মানুষরাও আতঙ্কে দৌড়ে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছিল। বিল্ডিংটা ভেঙে পড়তে শুরু করে আর বাইরে থেকে আরও বেশি বিস্ফোরণের শব্দ শোনা যায়। তখন সেই ভিড় থেকে 9 জন আলাদা হয়ে যায় এবং তারা বেসমেন্টে লুকানোর সিদ্ধান্ত নেয়, যেখানে মিকি নামে বিল্ডিংয়ের কেয়ারটেকার প্রথমে তাদেরকে ঢুকতে না দিলেও শেষ পর্যন্ত বাংকারের দরজা খুলে দেয়। এরপর ভিতরে ঢুকে লোকগুলো যখন ধীরে ধীরে নিজেদের সামলানোর চেষ্টা করে, মিকি জেনারেটর চালু করে দরজাটা ভালোভাবে লক করে দেয় আর ফাঁকা জায়গাগুলোতে টেপ লাগিয়ে দেয়। সে তাড়াতাড়ি সবার জন্য কয়েকটা নিয়ম বেঁধে দেয়, যেন সে অনেক আগে থেকেই এই দিনের জন্যই প্রস্তুত ছিল। মিকি সবাইকে জানিয়ে দেয় যে যতক্ষণ না বাইরের রেডিয়েশন কমে আসে কেউ দরজা খুলতে পারবে না। তার নিয়ম মেনে চললেই কেবল বেঁচে থাকা সম্ভব। হঠাৎ করেই বাংকার আবার কেঁপে ওঠে। মিকি বলে, এটা নতুন কোনো বিস্ফোরণ নয়, বরং বিল্ডিং ভেঙে পড়ছে। ওয়েলডি নামে ছোট্ট একটা মেয়ে বের হওয়ার জন্য কান্না শুরু করে, কিন্তু মিকি জোর দিয়ে বলে তাদের বেসমেন্টেই থাকতে হবে, না হলে রেডিয়েশন তাদের জীবন্ত জ্বালিয়ে দেবে। ইভা তখন বুঝতে পারে তার ফোনে কোনো সিগন্যাল নেই, আর অ্যাড্রিয়ান নামের একজন লোকও নিশ্চিত করে যে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন। মিকি তখন ডেলভিন নামে একজনকে একটি ওয়াকি টোয়াকি দেয় যোগাযোগ করার জন্য, কিন্তু তাতেও বাইরের জগৎ থেকে কোনো সাড়া পাওয়া যায় না। তারপর মিকি সবাইকে আশ্রয় কেন্দ্রটা ঘুরিয়ে দেখায়। সে যে জায়গাটাকে বাথরুম বলে দেখায় সেখানে গোসলের কোনো পানি নেই, এমনকি কমোডও ফ্ল্যাশ করা যাবে না। ইভা তখন আরেকটা দরজা দেখতে পায়, কিন্তু মিকি বলে ওটা আমার ঘর, সেখানে আমি ছাড়া আর কেউ ঢুকতে পারবে না। এদিকে ওয়েন্ডির খুব খিদে পায়, তাই তার মা মেরিলিন জিজ্ঞাসা করে এখানে কোনো খাবার আছে কি। মিকি কিছু ক্যানের বেকড বিনস বের করে দেয়। খাওয়া শেষ হতেই ডেলফিন আবারও ওয়াকি টকিতে চেষ্টা করে যোগাযোগ করার, কিন্তু কেবল শো শো শব্দ শোনা যায়। অ্যাড্রিয়ান এসে জানতে চায় কবে তারা এখান থেকে বের হতে পারবে। মিকি আবারও জোর দিয়ে বলে যতক্ষণ না সে বলে ততক্ষণ পর্যন্ত কেউই বের হবে না। জোশ নামের এক ছেলে এই কথা শুনে খুবই বিরক্ত হয়ে যায়, আর তার সৎ ভাই অ্যাড্রিয়ান আর বন্ধু ববিকে বলে যে এখনই আমাদের বেরিয়ে যাওয়া উচিত। তারা দরজার দিকে এগুলে মিকি রেগে গিয়ে একটা কোঠা নিয়ে তাদেরকে হুমকি দেয় আর দরজা থেকে দূরে থাকতে বলে। এতে তারা সবাই আবার বসে পড়ে, আর মিকি মনে করিয়ে দেয় আগের পারমাণবিক দুর্ঘটনাগুলোতে কিভাবে জীবিত মানুষের ত্বক খুলে পড়ে গিয়েছিল আর শরীর জুড়ে টিউমার হয়েছিল। ইভা তাকে অনুরোধ করে ওরকম ভয়ানক কথা আর না বলতে, কিন্তু মিকি বোঝানোর চেষ্টা করে যে কেউ বাইরে চাইলেই যেতে পারে, কিন্তু রেডিও অ্যাক্টিভ ধুলা ভেতরে ঢুকে সবাইকে মেরে ফেলবে। পরদিন ইভা তার ব্যাগ ঘাঁটতে থাকে, আর স্যাম লক্ষ্য করে যে ইভা এখনও ওর দেওয়া একটা কার্ড রেখে দিয়েছে। স্যাম বলে তারা সবকিছু কাটিয়ে উঠবে, কারণ তারা একে অপরকে ভালোবাসে। কিন্তু ইভা চুপচাপ থাকে, কোনো এক ভাবনায় সে ডুবে থাকে। দুপুরে আবারও তাদেরকে ক্যানের বিনস খেতে হয়। জোশ বিরক্ত হয়ে বলে বাকি জীবন এই বাজে খাবার খেতে হবে নাকি। তো এটা শুনেই মিকি বেশ রেগে যায় আর সবার সামনে বলে ওঠে তারা আজও বেঁচে আছে কেবল তার জন্য, আর যে খাবার সে ভাগ করে দিচ্ছে সেটা সে চাইলে একাই খেতে পারত। স্যাম তখন রেগে গিয়ে চিৎকার করে বলে মিকি কাউকে বাঁচাতে পারবে না, আর সবকিছুর জন্য তাকেই দায়ী করে। মিকি আর সহ্য করতে না পেরে স্যামকে চড় মেরে বসে। এতে ওয়েন্ডি ভয় পেয়ে গেলে মিকি তাকে শান্ত করে বলে ওকে কিছু করবে না। সে মজা করে তার আঙুল উধাও করার ভান করে ওয়েন্ডিকে ভুলিয়ে রাখে। হঠাৎ তখন বাংকারের দরজার বাইরে কিছু আওয়াজ হয়। সবাই ভাবে তাদের বুঝি বাঁচানোর লোক এসেছে, কিন্তু মিকি এতটা আশাবাদী হয় না। সে সবাইকে লাইট নিভিয়ে রাখতে বলে। তখন বাইরে থেকে অজানা কেউ ড্রিল করে দরজা কাটতে থাকে। মিকি চুপি চুপি সরে যায়, আর কিছুক্ষণের মধ্যে কয়েকজন সশস্ত্র লোক সেফটি ড্রেস পরে ভেতরে ঢোকে। অ্যাড্রিয়ান তাদের বোঝানোর চেষ্টা করে যে তারা শান্তিপূর্ণ মানুষ, কিন্তু একজন লোক তার পেটে লাথি মেরে ভেতরে চলে আসে আর সবাইকে পরীক্ষা করতে থাকে। মেরিলিন ওয়েন্ডিকে লুকাতে চেষ্টা করে, কিন্তু তারা মেয়েটিকে দেখে ফেলে আর তার সব আকুতি উপেক্ষা করে তাকে ধরে নিয়ে যায়। কিছু লোক মেরিলিনকে ধরে রাখে, আর অন্যরা ওয়েন্ডিকে কিছু ইনজেকশন দিয়ে একটা সুরক্ষিত ব্যাগে ভরে বাইরে নিয়ে যায়। ভেতরে সবাই আতঙ্কে দৌড়াতে থাকে, কিন্তু সেই লোকেরা তল্লাশি চালিয়ে যেতে থাকে। ইভা বাথরুমে লুকিয়ে থাকে। একজন লোক ওকে খুঁজে পেলে ডেলভিন পেছন থেকে এসে তাকে কুঠার দিয়ে মেরে ফেলে। এদিকে মিকি আরেকজনকে ছুরি মেরে তার বন্দুক কেড়ে নিয়ে তাকে হত্যা করে। আরেকজন গার্ড স্যামকে গুলি করতে গেলে মিকি তাকে মেরে ফেলে। সব লোক মারা যাওয়ার পর মিকি লাইট জ্বালিয়ে দ্রুত দরজার কাছে গিয়ে চেইন দিয়ে দরজা বন্ধ করে দেয়। তারপর ববি আর জোশ আহত অ্যাড্রিয়ানকে খুঁজে পায়, আর ইভা ভীষণ চিন্তিত হয়ে তার পাশে ছুটে যায়। ডেলভিন আর ইভা মিলে অ্যাড্রিয়ানের ক্ষত পরিষ্কার করে তার শরীর থেকে গুলি বের করে আনে। কিছুক্ষণ পর ইভা খেয়াল করে স্যাম কোথাও নেই, তাই তাকে খুঁজতে শুরু করে। ভাগ্যক্রমে স্যাম বেঁচে থাকে, আর ইভা তাকে দেখে স্বস্তি পায়।
এদিকে মেরিলিন চুপচাপ বসে ওয়েন্ডিকে হারানোর যন্ত্রণা সামলানোর চেষ্টা করে, আর মিকি আবার দরজায় টেপ লাগায়। তারপর ডেলভিন আর জোস মিলে এক গার্ডের শরীর থেকে সেফটি ড্রেস খুলে দেখে। মিকি জানায় যে ওরা সবাই যেহেতু রেডিয়েশন স্যুট পরা ছিল, তাই হয়তো পারমাণবিক হামলাটা আমেরিকার শত্রুরাই পরিকল্পনা করেছিল। তখন হেলমেট খুলতে দেখা যায় লোকটা এশিয়ার হবে, দেখে বোঝা যায় সে হয়তো উত্তর কোরিয়ান। এরপর দেখা যায় মেরিলিন দৌড়ে গিয়ে দরজার টেপ খুলতে চেষ্টা করছে, কারণ সে মেয়েকে খুঁজতে বাইরে বেরোতে চায়। ছেলেরা ওকে ধরে স্টোররুমে আটকে রাখে। সেখানে মেরিলিন চিৎকার করতে থাকে বের হওয়ার জন্য। পরে সবাই মিলে লাশগুলো পলিথিনে মুড়িয়ে ফেলে রাখে, কারণ বাইরে ফেলারও এখন উপায় নেই। অন্যদিকে ডেলফিন আবার রেডিও চালিয়ে বাইরে যোগাযোগের চেষ্টা করে। তখন একজনের কণ্ঠ শোনা যায়, কেউ বলছে ফিনিশ দ্য ক্লিন আপ। তার ভয়েস একজন আমেরিকানের মতো শোনায়। মিকি তাড়াতাড়ি রেডিও বন্ধ করতে বলে, কারণ সে মনে করে এটার জন্যই তারা ধরা পড়েছিল। হঠাৎ ডেলফিন মিকির পকেট থেকে সসেজ বের করে খেতে দেখে। সবাই বুঝে যায় মিকি কিছু খাবার লুকিয়ে রেখেছে। তখন মিকি জানায় এটা তার জায়গা, সে চাইলেই কিছু নিজের জন্য রাখতেই পারে, আর বাকি সবাই বিনস তো খাচ্ছেই। তখন ইভা জিজ্ঞাসা করে কেউ কি মেরিলিনকে খাবার দিয়েছে? তখন কেউ কিচ্ছু বলে না। তাই ইভা নিজেই ক্যানের খাবার নিয়ে ওর কাছে যায় আর তাকে সান্ত্বনা দিতে চেষ্টা করে। কিন্তু মেরিলিন কাঁদতে কাঁদতে বলে ওয়েন্ডি ছিল তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। তারপর সবাই আলোচনা শুরু করে ওয়েন্ডিকে খুঁজতে বেরোবে কিনা। মিকি আর ববি রাজি হয় না, কিন্তু ডেলফিন যেতে চায়। মিকিও কে বিশ্বাস করে না, তাই দুই ভাইয়ের একজনকে যেতে বলে, যেন অন্তত একজন ফেরে। তখন জোশ রাজি হয় আর সেই স্যুট পরে বাইরে কি হচ্ছে তা দেখতে যায়। মেরিলিন কাঁদতে কাঁদতে অনুরোধ করে তার মেয়েকে ফিরিয়ে আনার জন্য। জোশ তাকে কথা দেয় যে সে চেষ্টা করবে। দরজা খোলার পর সবাই দেখে দরজার বাইরে বড় বড় প্লাস্টিকের টানেল বানানো। সবাই ফিরে আসে, জোশ একাই এগিয়ে যায়। টানেল দিয়ে যেতে যেতে একসময় জোশ এক ল্যাবরেটরিতে গিয়ে পৌঁছায়, যেখানে একজন সেফটি স্যুট পরে কাজ করছে। জোশ চারপাশে তাকিয়ে দেখতে পায় একটি বোয়ামে রাখা ওয়েন্ডির কাটা চুল। আর একটু এগিয়ে গিয়ে সে দেখে বক্সের মধ্যে শিশুদেরকে রাখা হয়েছে। সেগুলোর ভেতর ওয়েন্ডিকেও দেখতে পায়। তখন একজন ল্যাবকর্মী জোশের আচরণে সন্দেহ করে তার পরিচয় দেখতে চায়। জোশ তাকে ধাক্কা মেরে পালিয়ে বাংকারে ফিরে আসে। তারা তাকে বাধা দিতে গেলে পথে কয়েকজন শত্রুকে গুলি করে মেরে ফেলে, কিন্তু এতে তার হাতের গানটা ফেলে আসতে হয়। বাংকারে ফিরে জোশ ভয়ে কাঁপতে কাঁপতে সবাইকে বাইরে যা দেখেছে তা বলে, আর মেরিলিনের কাছে ক্ষমা চায় মেয়েকে বাঁচাতে না পারার জন্য। এদিকে দরজার বাইরে থেকে আবার শব্দ আসে। ল্যাবকর্মীরা বাইরে থেকে দরজা ঢালাই করছে, যাতে কেউ আর অনুমতি ছাড়া পেরোতে না পারে। এরপর অনেক দিন কেটে যায়, আর সবাই ধীরে ধীরে এখানে আটকে থাকা জীবনের সঙ্গে মানিয়ে নিতে শুরু করে। জোশ লক্ষ্য করে তার শরীরে রেডিয়েশন সমস্যার লক্ষণ দেখা দিচ্ছে, যদিও সে বাইরে যাওয়ার সময় স্যুট পরেছিল। একদিন ইভা অ্যাড্রিয়ানের কাছে যায়। সে এখন প্রায় পুরোপুরি সেরে উঠেছে। ইভা মনে করিয়ে দেয় কিভাবে এই বিস্ফোরণের আগে তারা প্রতিবেশী ছিল, আর সে অ্যাড্রিয়ানের গিটার বাজানো শুনতে ভালোবাসত। ইভা অ্যাড্রিয়ানকে কিস করতে যাবে, কিন্তু তখন স্যাম সেখানে চলে আসে। এদিকে বাংকারে পড়ে থাকা সেই শত্রুদের মৃতদেহ পচতে থাকে আর দুর্গন্ধ ছড়ায়। মিকি প্রস্তাব দেয় দেহগুলোকে কেটে বাথরুমে ফেলে দিতে। ডেলফিন বলে দরজা খুলে বাইরে ফেলে দেওয়া যেতে পারে, কিন্তু মিকি জানায় দরজা এখন চিরতরে বন্ধ। তাই বাধ্য হয়ে মিকির প্রস্তাব মেনে ববি এই কাজটা করতে রাজি হয়। এরপর ববিও বদলে যেতে থাকে, আর তার মনের একাকিত্ব কাটাতে মেরিলিনের সঙ্গে ইন্টিমেট সম্পর্ক গড়ে তোলে। এক রাতে ডেলভিন বাথরুমে যায় আর খেয়াল করে মিকির সেই গোপন ঘর খোলা, কিন্তু মিকি সেখানে নেই। ডেলভিন প্রস্রাব করতে করতে শুনতে পায় মিকি চুপি চুপি ঘরে ঢোকে। সে জিজ্ঞাসা করে মিকি কিভাবে এত চুপিসারে ঘরে ঢুকলো। মিকি কিছু না বলে ওকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দেয়। তারপর ডেলভিন সবাইকে গিয়ে মিকির সিক্রেট রুমের কথা জানায়। তারা সবাই মিলে মিকির ঘর তছনছ করে আর নিজেদের জিনিসপত্র মিকির ঘরে খুঁজে পায়। মানে মিকি তাদের বাড়িতে চুরি করত যখন তারা বাড়িতে থাকতো না। এর কিছুক্ষণ পর মিকি দরজায় দাঁড়ায় আর ভীষণ রেগে গিয়ে মনে করিয়ে দেয় যে তার ঘরে ঢোকা নিষিদ্ধ। ডেলভিন যে তার বল পেয়েছে জানতে চায় মিকি সেটা নিয়েছিল কিনা। মিকি কোনো উত্তর দেয় না। এরপর থেকে মিকির ঘর সবার জন্য খুলে যায়, আর তার টিভি সবার একঘেয়ে দিনগুলোতে কিছুটা স্বস্তি দেয়। এদিকে মেরিলিন আর ববি গভীরভাবে ইন্টিমেট সম্পর্কে জড়িয়ে পড়ে, আর মেরিলিন আর ওয়েন্ডির জন্য খুব একটা কষ্ট প্রকাশ করে না। রাতে ইভা পাশ দিয়ে যেতে যেতে মেরিলিনকে বলে চাইলে তার সাথে সব কথা শেয়ার করতে পারে, কিন্তু মেরিলিন ওকে বলে জোশের ওপর মনোযোগ দিতে। ইঙ্গিত দেয় যে ইভা খুব সুন্দর, আর অনেকদিন এভাবে কয়েকজন পুরুষের সঙ্গে বন্দি অবস্থায় থাকলে কি হতে পারে সেটাও তার ভাবা উচিত। তখন কথাগুলো শুনে ইভা বেশ কষ্ট পেয়ে চলে যায়। সে আর মেরিলিনকে সাহায্য করার চেষ্টাও করে না। কিছুদিন পর খাবার শেষ হয়ে যেতে শুরু করে। সব ছেলেরা মিকির সাথে তর্কে জড়িয়ে পড়ে, ভাবে সে কিছু লুকিয়ে রেখেছে,
কারণ এতদিনেও সে ওদের মতো শুকায়নি। পরে জোশ আর ববি আলাপ করে কিভাবে ওখান থেকে পালানো যায়, না হলে তাদের বেঁচে থাকা মুশকিল হবে। কিন্তু অ্যাড্রিয়ান তাদের মনে করিয়ে দেয় যে দরজা খোলা অসম্ভব, আর মাত্র একটাই সুরক্ষা স্যুট আছে, তাই পালানো তাদের জন্য কঠিন। এদিকে ইভা দেখে ডেলভিন তার লকার থেকে একটা স্ট্যান্ড গান বের করে মিকির ঘরে ঢোকে। ভেতরে সে দেখে মিকি আমেরিকান পতাকার পেছনে লুকানো কাবার্ড থেকে বের হচ্ছে। ডেলভিন জোর করে ভেতরে ঢোকে আর দেখতে পাই সেখানে লুকানো আছে বড় একটা অস্ত্র। এতে ডেলভিন হতবাক হয়ে যায়। সেই সুযোগে মিকি অস্ত্রটা কেড়ে নিয়ে ডেলভিনকে গুলি করে। ইভা আতঙ্কে চিৎকার করে সবাইকে ডাকে। সবাই ছুটে আসে মিকির ঘরে আর জিজ্ঞাসা করে কেন এটা করলো। মিকি বলে ডেলভিন তার জিনিস আর অস্ত্র নিতে চেয়েছিল, তাই আত্মরক্ষায় গুলি করেছে। কেউ ওর কথা বিশ্বাস করে না। ইভা অস্ত্রটা নিয়ে মিকির মাথায় আঘাত করে আর তাকে অচেতন করে দেয়। এরপর সবাই তাকে চেয়ারে বেঁধে ফেলে। এরপর জোস আর ববি মিকির স্টোররুম খোলার চেষ্টা করে, কিন্তু সেটা কোড ছাড়া খোলে না। রেগে গিয়ে জোশ ইভার কাছ থেকে অস্ত্রটা নিতে চায় মিকির কাছে কোড জানার জন্য, কিন্তু ইভা দিতে রাজি হয় না। বরং সবার নিরাপত্তার জন্য সে অস্ত্রটা টয়লেটে ফেলে দেয়। কিন্তু এরপর ববি মিকিকে মারতে শুরু করে, কিন্তু মিকি তবুও কোড বলে না। ইভার অন্যরা তাকে থামতে বলে, কিন্তু জোশ পাগলের মতো হয়ে ওর আঙুল কেটে দেয়। অবশেষে মিকি কোড বলে দেয়। সবাই স্টোররুমে চলে যায় আর মিকিকে চেয়ারে বেঁধে রেখে যায়। মেরিলিন এতদিনে মানসিকভাবে ভেঙে পড়েছে। চুপচাপ সে মিকির দিকে তাকিয়ে থাকে। স্টোররুমে গিয়ে সবাই দেখে মিকি কিছু খাবার লুকিয়ে রেখেছে। ববি বলে মিকিকে মেরে ফেলতে হবে, কারণ সে এতদিন সবাইকে ধোঁকা দিয়েছে। ববি মিকিকে আরেক ঘরে টেনে নিয়ে গিয়ে ওর কাটা আঙুল নিয়ে খেলা করতে করতে তাকে উস্কাতে থাকে, যেমন মিকি একসময় ওয়েন্ডির সাথে করেছিল। এরপর সবাই যখন ডিনার করছিল তখন মেরিলিনের পিরিয়ড শুরু হয়। ইভা ওকে পানি দেয় হাত ধোয়ার জন্য। জোশ টেবিল উল্টে দিয়ে বলে পানি বাঁচিয়ে রাখতে হবে। ববি আর জোস মিলে মেরিলিনকে অপমান আর বিদ্রুপ করতে থাকে। ইভা ওদের জঘন্য আচরণ সহ্য করতে না পেরে দরজার দিকে ছুটে গিয়ে বাঁচার জন্য দরজা খুলতে বলে। স্যাম ওকে ধরে শান্ত করার চেষ্টা করে, কিন্তু পরে সে তার কাছে যাওয়ার চেষ্টা করে। ইভা কোনো রকম নিজেকে ছাড়িয়ে নেয়। ওদিকে মানসিক ভারসাম্য হারানো মেরিলিন উজ্জ্বল মেকআপ করে ববির মন জিততে চায়। পরে কিছুটা শান্ত হয়ে ইভা মিকির ঘরের পাশ দিয়ে যেতে যেতে দেখে ববি আর জোস মেরিলিনকে একসাথে রেপ করছে। সেই রাতে ক্লান্ত মেরিলিন ইভা আর স্যামের কাছে আসে। সে তাদের সাথে থাকার প্রস্তাব দেয়, কিন্তু কিছুক্ষণ পর ববি আর জোশ এসে ওকে টেনে আবার ঘরে নিয়ে যায়। ইভা ওকে রক্ষা করতে চাইলেও অ্যাড্রিয়ান ওকে থামিয়ে দেয়। তাদের চোখাচোখি হয়, যেখানে স্পষ্ট মায়া আর স্নেহ ভেসে ওঠে, যা স্যাম লক্ষ্য করে। এরপর ববি মিকিকে আবার সবার কাছে নিয়ে আসে আর বলে ইভাকে জশের সাথে থাকতে হবে। জশ ইভা আর স্যামকে কিছু খাবার দেয় আর ইঙ্গিত করে ইভা যদি ওর সাথে রাত কাটায় তাহলে আরও খাবার পাবে। অ্যাড্রিয়ান জশের এই আচরণ কেন করছে জানতে চায়, কিন্তু জশ বলে সে কেবল সবার টিকে থাকার জন্যই খাবার সরবরাহ করছে। ইভা মিকিকে নিজের অংশের খাবার থেকে কিছু খেতে দেয়। মিকি ওকে আশ্বস্ত করে বলে যে প্রাথমিক খাবার ফুরিয়ে গেলে সে সবার সাথে বসে ঠিক করতো কাকে বিশ্বাস করা যায় আর কাকে নয়। মিকি ওকে কাছে ডেকে বলে স্টোররুমে এখনো লুকানো আরেকটা অস্ত্র আছে, যা কেউ খুঁজে পায়নি। ইভা তখন গিয়ে স্যামকে বলে গোপনে অস্ত্রটা আনতে। স্যাম বলে মিকি মিথ্যা বলছে, আর অস্ত্র থাকলেও সেটা বের করলে ববি আর জোশ আরও হিংস্র হয়ে যাবে। স্যাম তখন বিরক্ত হয়ে ইভাকে বলে সে তো একসময় মাদকাসক্ত ছিল, আর স্যামি তাকে রাস্তা থেকে তুলে এনেছিল, তাই ইভা যেন আর তাকে কিছু শেখানোর চেষ্টা না করে। পরে স্যাম যোগ দেয় ববি আর জশের সাথে, যারা ওকে খাবারের বিনিময়ে কুকুরের মতো ঘেউ ঘেউ করতে বাধ্য করে। ইভা ওদের ঘরে ঢুকে দেখে মেরিলিনকে বেধড়ক মারা হয়েছে। সে স্যামকে বাইরে ডেকে নিয়ে কথা বলতে চায়, কিন্তু ববি আর জোশ স্যামকে যেতে দেয় না, বরং ইভাকে জোর করে ওদের সাথে ট্রুথ অর ডেয়ার খেলতে বসায়। ইভা অনিচ্ছা সত্ত্বেও ট্রুথ বেছে নেয়। জোশ জিজ্ঞাসা করে সে কি এখনো স্যামকে ভালোবাসে। ইভা হ্যাঁ বলে উত্তর দেয়। তারপর সে জশকে জিজ্ঞাসা করে মিকিকে নির্যাতন করতে ওর ভালো লেগেছে কিনা। রেগে গিয়ে জশ বলে মোটেও নয়, শুধু বাধ্য হয়েই তা করতে হয়েছে। স্যাম পরিস্থিতি শান্ত করতে চায়, কিন্তু জশ ধৈর্য হারিয়ে স্যামকে ডেলফিনের দেহ কেটে ফেলার জন্য চাপ দেয়। স্যাম প্রথমে রাজি হয় না, কিন্তু ববি আর জোস ওকে অপমান করতে থাকে আর কোরালটা তার হাতে ধরিয়ে দেয়। স্যাম ডেলভিনের বডির কাছে গিয়ে আঘাত করতে দ্বিধা করে। তখন জোশ এসে ওর হাত মুচড়ে দেয় আর ববির সাথে মিলে ইভাকে বাধ্য করে ডেলভিনের বডিটা কাটতে, তাহলে তারা স্যামকে ছেড়ে দিবে। অবশেষে ইভা রাজি হয়। এদিকে জোশের রেডিয়েশন সিকনেস আরও বাড়ে, ওর চুল ঝরতে থাকে, তাই সে মাথার সব চুল ফেলে দেয়। এরপর ববির চুলও ঝরতে শুরু করে, সেও পাগলের মতো হয়ে যায়। ববি একটা ড্রেস পরে মুখে মেকআপ লাগিয়ে নিজের অসুস্থ রূপ ঢাকার চেষ্টা করে। ইভা মিকিকে জিজ্ঞাসা করে অস্ত্রটা কোথায়। মিকি ওকে ছেড়ে দিতে রিকোয়েস্ট করে,
কিন্তু ইভা রাজি হয় না। হঠাৎ মিকি ইভাকে বলে বাংকার থেকে বের হওয়ার একটা রাস্তা আছে, সেটা টয়লেট দিয়ে। ইভা মিকির ঘরে অস্ত্র আনতে গেলে ববি আর জোশ ওকে আটকে দেয়। ওরা ওকে হেনস্থা করার চেষ্টা করে, কিন্তু ইভা কোনো মতে পালিয়ে যায়, যদিও অস্ত্রটা নিতে পারে না। তখন সে ওখানে মেরিলিনের নিথর দেহ আবিষ্কার করে। বোঝা যায় সে আর নির্যাতন সহ্য করতে পারেনি। পরে ইভা দেখে ও নিজের চুলও ঝরছে, বুঝতে পারে সেও অসুস্থ। সে বুঝে যায় বেসমেন্ট তাদের রেডিয়েশন থেকে রক্ষা করতে পারছে না, তাদের আর হারানোর কিছুই নেই। সে স্যামকে বলে অস্ত্র আনতে, আর নিজে বিদ্যুৎ লাইন কেটে ববির সাথে ক্লোজ হয়ে তাকে বিভ্রান্ত করার চেষ্টা করে। ইভা তখন জোশের কাছে গিয়ে ভান করে যে সে ওদের সব মেনে নিচ্ছে। এদিকে স্যাম লুকিয়ে স্টোররুমে ঢুকতে যায়, কিন্তু কোড দিয়ে দেখে দরজা খোলে না। হঠাৎ ববি ওর পেছনে এসে জানায় যে 2 সপ্তাহ আগে সে কোড চেঞ্জ করে দিয়েছে। স্যাম ওকে অনুরোধ করে ঢুকতে দিতে আর তাকে কিছু খাবার দিতে। ববি ঠান্ডা করে ওকে কিস করতে থাকে, তারপর মজা করছিলাম বলে ওকে ঢুকতে দেয়। এরপর স্যাম ভেতরে সেই অস্ত্র পায়, কিন্তু ভুলে সেটা হাত থেকে ফেলে দেয়। ববি সেটি তুলতে যায়, কিন্তু স্যাম হঠাৎ সাহস নিয়ে ববিকে ঘুষি মেরে অস্ত্র কেড়ে নেয় আর ওকে গুলি করার হুমকি দেয়। এদিকে জশ ইভার পরিকল্পনা ধরে ফেলে, ওকে মারতে শুরু করে আর তাকে রেপ করতে যায়। কিন্তু ইভা একটা পেন্সিল দিয়ে ওর মুখে আঘাত করে, তবু জশ ওকে ছাড়ে না, তাকে মেরে ফেলার চেষ্টা করে। তখন অ্যাড্রিয়ান ছুটে এসে ওকে বাঁচায়। ইভা দেখে স্যাম অস্ত্র পেয়ে গেছে, কিন্তু বাকি বেঁচে থাকা সবাই ওকে ঘিরে ফেলে। ইভা চিৎকার করে বলে স্যাম যেন অস্ত্রটা অ্যাড্রিয়ানকে দেয়, যাতে সে বিশ্বাস করতে পারে। কিন্তু স্যাম হিংসায় অ্যাড্রিয়ানকে গুলি করে দেয়। ইভা দৌড়ে অ্যাড্রিয়ানের কাছে যায়। তখন জশ আর ববি মিলে স্যামকে পেটাতে থাকে। জশ ববিকে বলে স্যামকে গুলি করতে, কিন্তু হঠাৎ ববি বন্দুক তাক করে জশের দিকে। সেই মুহূর্তে ইভা একটা ক্যান নিয়ে ববির গলা কেটে দেয় আর অস্ত্রটা নিয়ে নেয়। তারপর মিকির বাঁধন খুলে দিতে শুরু করে। জশ ওকে তাড়া করে সেখানে আসে, কিন্তু মিকি ঠিক সময়ে ওকে গুলি করে মেরে ফেলে। হঠাৎ জশ আহত অবস্থায় সামনে একটা তেলের ড্রাম ভেঙে ফেলে, এতে সেটাই আগুন লেগে যায়। মিকি আর স্যাম আগুন নেভানোর চেষ্টা করে, আর ইভা দৌড়ে স্টোররুমে ঢুকে দরজা বন্ধ করে দেয় এবং তাড়াতাড়ি সেফটি স্যুটটা পরে কিছু খাবার নিয়ে নেয়। বাকি সবাই দরজা খোলার চেষ্টা করে, কিন্তু ববি আর জশ ছাড়া কেউই কোড জানতো না। ওরা রিকোয়েস্ট করে ওদের বন্দি রেখে না যেতে, কিন্তু ইভা কোনো উত্তর দেয় না। ইভা ট্রেন দিয়ে বেরিয়ে ধ্বংস হয়ে যাওয়া নিউ ইয়র্ক সিটির মধ্যে এসে দাঁড়ায়। বেসমেন্ট থেকে বাঁচলেও সে জানে যে ও এখনো অভিশপ্ত জায়গায় আছে। আর এমন একটা মোমেন্টের মাধ্যমে আমাদের আজকের গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। আল্লাহ হাফেজ।